জেঠিমা, তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি। আমার এই ওড়নাটা একটু পিকো করে দাও না। কেন, তোর মা কোথায়? মাকে তো 1 সপ্তাহ ধরে বলছি, মা তো কোনো না কোনো বাহানা করে দিচ্ছে। তুমি করে দাও না। আরে না না, আমাকেও তো রেডি হতে হবে। দাঁড়া, আমি তোর মাকে বলে দিচ্ছি। কিন্তু মহারানী কোথায়? মা মনে হচ্ছে নিজের ঘরেই আছে। এরপর অনুরাধা কাবেরীকে নিয়ে সোজা ওর মা বিমলার ঘরে গেল। মা যে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তাও আবার নাকে দুপোটা সর্ষের তেল দিয়ে। কে বলবে ওর ছেলের বিয়ে? আমি অতিথি হয়ে বিয়ের সব কাজ করে যাচ্ছি, আর ও ছেলের মা হয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। মা, ও মা, উঠে যাও, দেখো জেঠিমা এসছে। এই কে রে? ও দিদি, তুমি? এসে বসো। তা এখানে বসে কি করব? তোর সাথে গল্প করব, না তোর মতো নাক ডাকবো? সত্যি বিমলা, মানুষ চাঁদে পৌঁছে গেল, কিন্তু তুই পাল্টালি না। আরে না দিদি, সেরকমটা নয়। কদিন ধরে বিয়ের খাটাখাটনি চলছে তো, তাই কোমরটা সোজা করার জন্যই শুয়েছি। বুঝতেই পারিনি কখন চোখটা লেগে গেল। তুমি রাগ করো না দিদি, বলো কি কাজ করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। হ্যাঁ, সে তো করতেই হবে। 2 ঘন্টার মধ্যে রাহুল বরযাত্রী নিয়ে বিয়ে করতে বেরোবে। বৌমাকে যা কিছু দিতে হবে আমি সবই প্যাক করে দিয়ে দিয়েছি। তুমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সবার খাবারের ব্যবস্থাটা দেখো, আর তাড়াতাড়ি রেডি হও, নাহলে তোমার কর্তা কিন্তু রাগ করবে। এই বলে কাবেরী ওখান থেকে চলে গেল। আরে মা, এখন আর শোয়ার সময় নেই। ভুলে গেলে জেঠিমা কি বলে গেল? ছাড় তো তোর জেঠির কথা, ও তো সবসময় বাড়িয়েই বলে। জানা, তুই একটু দেখ না রান্নাঘরে কি হচ্ছে। আমি আসছি 10 মিনিটের মধ্যে। আর আমার ওড়না? কি হয়েছে তোর ওড়না? ঠিকই তো আছে। যা তো। মা, এতে তো পিকো করা নেই। আরে অত সব কেউ দেখে না, যা তো পরে নে তো, যা। আরে মা, এবার তো তুমি শুধরে যাও। কালকে তোমার বাড়িতে বউ আসবে, তুমি কি ওর সামনেও এরকম করবে? তুমি জেঠিমাকে দেখো তো, কালকেই এসেছে আর এসে কত কাজ করছে। এই চুপ কর তো, আমি তোর মা, তুই আমাকে শেখাতে আসিস না। বিমলা বরাবরই এরকম ছিল, 1 নম্বরের কুড়ে আর অলস। ওদের 1 ছেলে 1 মেয়ে, ছেলে রাহুল আর মেয়ে অনুরাধা। এর কিছুক্ষণ পরে। আরে কি হলো? আর কত সময় লাগবে? বৌদি বিমলা কোথায়? বাবা, মা তো কিছুক্ষণ আগে গেল পার্লারে তৈরি হতে, এখনো আসেনি। বৌদি এক কাজ করো, সব আচার অনুষ্ঠান তুমিই করে দাও। বিমলার আশায় বসে থাকলে ছেলের আর বিয়ে হবে না। ঠাকুরপো, আজকে আমি আছি, সবকিছু করে দেব। কালকে কি হবে সেটা একবার ভেবেছ? তুমি বিমলাকে কিছু বলো না কেন বলো তো? বৌদি, যার কান দিয়ে কোনো কথাই ঢোকে না তাকে আর কিছু বলে লাভ নেই। তুমি আজকের দিনটা সামলে দাও, কাল থেকে আমার নতুন বৌমা এসে সব সামলে নেবে। আমার বৌমাকে দেখতে খুবই সুন্দর, আর আমার বিশ্বাস সে বাড়িতে এসে সব কাজই সামলে নেবে। গ্রামে মস্ত বড় বাড়ি ওদের, আর জানো ওর বাবা গ্রামের প্রধান। তুমি কি শুধু এইসব দেখেই সম্বন্ধ পাকা করলে? দেখো আবার, যেরকম শাশুড়ি সেরকম না বৌমা হয়ে যায়। আরে না না বৌদি, তুমি দেখো, বৌমা আমার বাড়িতে পা রাখতেই বাড়িটা স্বর্গ হয়ে উঠবে। নতুন বউ ঋতুর কাছ থেকে সবার অনেক আশা ছিল, কারণ বিমলার কাছ থেকে তো আর কোনো আশাই ছিল না। বিমলার স্বামী জীবনের গ্রামে অনেক বড় কাপড়ের দোকান ছিল। ওদের বাড়িটা অনেকটা বড় আর দোতলা ছিল। যেখানে কাজের কথা হতো সেখানেই বিমলাকে পাত্তা পাওয়া যেত না। আর বিয়ের কিছুদিন পর। ঋতু, এসে গেছো তুমি? আমি কখন থেকে ডাকছি তোমাকে। হ্যাঁ মা, আমি তো বাথরুমে ছিলাম, তাই শুনতে পাইনি। আচ্ছা, এবার যখন এসেছো তখন ঘরটা পুছে সবারকে জলখাবার দাও। কেন মা, ঘর মোছার জন্য আপনি কাউকে রাখেননি? না না, ওসবের কি দরকার। আমি তো একদিন বাদ দিয়ে দিয়ে ঘর মুছতাম। তুমি তো যুবতী, তাই রোজ মুছবে। আসলে মা, আমাদের বাড়িতে তো কাজের লোক ছিল, তাই ওসব কাজ কোনোদিন করিনি। তাই আমাকে দিয়ে ঘর মোছানোর কথা আপনি ভুলেই যান। শোনো বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়, আর শ্বশুর বাড়িতে সব বউদেরই সব কাজ করতে হয়। তবে তো এটা আপনারও শ্বশুর বাড়ি, তাহলে আমি আসাতে সবকিছু বদলে গেল কি করে? হে ভগবান, তোমার মা কি তোমাকে এইসব শিখিয়ে পাঠিয়েছে যে কিভাবে শাশুড়ির মুখে মুখে তর্ক করতে হয়? আরে মা, আপনি এরকম গরম তেলের মতো ফুটবেন না তো। দাঁড়ান, আমি আজকে আপনার ছেলেকে বলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। সব ব্যবস্থা মানে? ব্যবস্থা মানে 3 বেলার রান্না আর ঘর মোছা বাসন মাজার একটা লোককে রেখে দেব। আচ্ছা, সব কাজ যদি কাজের লোকই করে তাহলে তুমি কি করবে বলো তো? শোনো বৌমা, আমাদের বাড়িতে না কাজের লোক ছিল না কাজের লোক আসবে, আর অত ফালতু পয়সাও নেই। বিমলার ঋতুর মধ্যে যখন ঝগড়া চলছিল, তখন বিমলার যা কাবেরী এসে ওদের থামিয়ে বলল, ওফো, এসব তোমরা কি শুরু করেছো? দেখো, তোমাদের ঝগড়া শুনে সব প্রতিবেশীরা মেন গেটের বাইরে দাঁড়িয়ে আছে। যাও, তোমরা দুজনে নিজের ঘরে যাও, আর এসব কাজ আমি করে দিচ্ছি।
এসব কি হলো বৌদি? এবার আমি কি করব? সেটাই, যেটা সব ঘরেতেই করে, যে শাশুড়ি বৌমার ঝগড়া বাড়ার আগেই ছেলে বউকে আলাদা করে দাও। কিন্তু বৌদি, এই তো সবেমাত্র ছেলের বিয়েটা হলো। তা ঠাকুরপো, তুমি কি সেই দিনের জন্য অপেক্ষা করবে যখন শাশুড়ি আর বউ খুন্তি নিয়ে ঝগড়া করবে? জীবনে তার বৌদির কথা ঠিক বলেই মনে হয়। কি গো, আমরা কি একটা কাজের লোক রাখবো? তুমি কি বলছো বিমলা? কাজের লোক যদি রাখতেই হতো, তবে তুমি বৌমার সাথে ঝগড়াটা কেন করলে? ভেবেছিলাম বারণ করলে বৌমা মেনে যাবে। এখন যখন বৌমা ঝিকে দিয়ে কাজ করাচ্ছে, তখন আমি বা রাখবো না কেন? ভেবেছিলাম বৌমা এলে আমি একটু শান্তি পাবো, কিন্তু আমার কপালেই তো শান্তি নেই। তারপর অনেকদিন ধরে গ্রামে মুষলধারে বৃষ্টি হয়েই গেল, আর যার ফলে গ্রামে বন্যা দেখা দিল। বেশিরভাগ লোকেদের বাড়ি তো বয়েই গেল, কিন্তু জীবনের বাড়ি অনেকটা মজবুত আর উঁচুতে হওয়ার জন্য টিকে রইল। তাই জীবনের বলাতে অনেক পরিবার ওদের বাড়িতে থাকতে এলো। তারপর, কাকি, ওপরে যেও না, ওপরে ছেলে বৌমা আছে, তোমরা সবাই এখানেই থাকো। কি, রাহুল তার বৌমাকে নিয়ে আলাদা থাকে? একই দিন কাল এসছে রে। আরে মা, এটা তো হওয়ারই ছিল। বিমলা বৌদিও তো তার বিয়ের 2 মাসের মধ্যেই তার বরকে নিয়ে আলাদা হয়ে গেছিল। তো যেমন শাশুড়ি তেমনি বৌমা। ওই মহিলার কথা শুনে বিমলার এই প্রথমবার নিজের ওপরে লজ্জা বোধ হয়। তারপর সে চুপচাপ করে ওখান থেকে চলে যায় আর অনেকক্ষণ নিজের ঘরে বসে থাকে। তারপর সে কিছু ভেবে আবার ওখানে এলো আর ওই বুড়ি কাকিকে বলল, কাকি, আপনাদের তো খিদে পেয়েছে, আমি সবার জন্য খিচুড়ি বানিয়ে দেবো। না রে বৌমা, তোর ছেলে বৌমা আমাদের সবার জন্য খাবার বানাচ্ছে, তাই নিচে এসে বলে গেল ওপরে গিয়ে খেতে, তোকে বানাতে হবে না। এই শুনে বিমলা একটু অবাক হয়ে সেও রান্নাঘরে যায়। আরে মা থাক, আমি করে নিচ্ছি। কেন বৌমা, সব পুণ্যি কি তুমি একাই করবে? আর তাছাড়াও এই বৃষ্টির মধ্যে না তোমার কাজের লোক আসবে না আমার কাজের লোক আসবে, তাই মিলেমিশে কাজ করাই ভালো। বিমলার কথা শুনে ঋতু হেসে ফেলল, আর ওরা একে অপরকে জড়িয়ে ধরল। কমলা, শোন না, আমার ছোট ছেলে কদিন আগে বিদেশ থেকে ফিরেছে। যদি কোনো ভালো মেয়ে থাকে বলিস না, ওর বিয়ে দিয়ে দেব। আরে বাহ, নিতেশ বিদেশ থেকে ফিরে এসছে? তাহলে তো ওর জন্য একটা বড়লোকের ঘরের মেয়ে দেখতে হয়। তোমার বড় বউর মতো নয় যে একজোড়া কাপড়ে চলে এসেছে। আমায় দেখো, বড়লোকের বাড়ির মেয়ে এনে সব জিনিস পেয়েছি। আর এই যে তুমি যে এসির ঠান্ডা হাওয়া খাচ্ছ, এটাও আমার বৌমা নিয়ে এসেছে, যেটা আমি ডাইনিং হলে লাগিয়েছি। যাক ভালো। আর এক আমি, যার গরিব বৌমা কিছুই আনেনি। আর এখন আমার সব আশা ওই ছোট বৌমাকে নিয়ে রে। তুই দেখ না, এটা বড়লোক বাড়ির মেয়ে। আরে তুমি চিন্তা করো না, নিতেশের জন্য আমি বড়লোক বাড়ির ভালো মেয়ে নিয়ে আসবো। এইভাবেই কিছুদিন সময় যাওয়ার পর কমলা একটা বড়লোক বাড়ির সম্বন্ধ নিতেশের জন্য নিয়ে আসে। দেখো বিমলা, মেয়ে খুবই সুন্দর দেখতে, তার উপরে আবার বড়লোক বাড়ির। বাবা মার এক মেয়ে, খুব পণ পাওয়া যাবে। তুই বললে কথা বলবো? এটা আবার জিজ্ঞাসা করার ব্যাপার নাকি? তুই কথা বল, কালকেই আমরা যাব। বিমলা একজন লোভী মহিলা ছিলেন। তার বড় ছেলে প্রেম করে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছিল বলে পণে কিছুই পায়নি। এই জন্য বিমলা সবসময় রেগে রেগে থাকত। আর এবারও ঠিক করেছিল ছোট ছেলের জন্য ও বড়লোক বাড়ির মেয়েকেই নিয়ে আসবে। সম্বন্ধ পাকা হলো, আর ওর ছোট ছেলের বিয়ে সোনিয়ার সাথে হয়ে গেল। এসো আমার প্রিয় বৌমা, এই ঘরে তোমাকে স্বাগত। কি সুন্দর দেখতে আমার ছোট বৌমাকে, যেন একদম ডানা কাটা পরি। সোনিয়া পণে অনেক কিছু জিনিস নিয়ে এসছে, যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আরও অনেক কিছু। আর বিমলা তার লোভী চোখ দিয়ে এসব দেখে খুব খুশি হয়ে যায় এবং ছোট বৌমাকে তার নিজের ঘরে নিয়ে যায়। ওহ, এই ঘরে তো একটা এসিও নেই, আমার খুব গরম লাগছে। মা, আমার পরে যে এসি এসছে সেটা এই ঘরে ইনস্টল করিয়ে দাও। উফ, কি গরম লাগছে রে বাবা। বৌমা, তোমার ঘরে? আমি তো ভাবছিলাম যে এটা ডাইনিং হলে লাগিয়ে দেব। ডাইনিং হলে কেন? আমার বাবার দেওয়া এসি আমার ঘরেই লাগাবো। আর আমি শ্বশুর বাড়িতে কোনো সমাজসেবা করতে আসেনি। আর ওই টিভিটাও আমি বড় স্ক্রিনে টিভি দেখি, এরকম ছোট স্ক্রিনে নয়। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যেটা বলবে। বিমলা পণে আসা সমস্ত জিনিসই ছোট বৌমার ঘরে রেখে দেয়। আর এইভাবেই কিছুদিন কেটে যায়।
যেখানে ছোট বউ সোনিয়া সারাদিন এসির হাওয়া খাচ্ছে আর অপরদিকে বড় বউ রিমি সারাদিন গরমে কাজ করে যাচ্ছে। একদিন গরমে রিমির গলা শুকিয়ে গেলে, গরমে কাজ করে গলা একদম শুকিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে। এই বলে রিমি সোনিয়ার ঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেতে লাগে। ঠান্ডা জল খেয়ে কি শান্তি পেলাম। আর তখনই সোনিয়া বাইরে থেকে শপিং করে চলে আসে। ঠান্ডা জল তো খুব খাওয়া হচ্ছে, আর অপরদিকে আমার ঘর এত নোংরা হয়ে আছে সেটা তো কেউ পরিষ্কার করে দিচ্ছে না। সোনিয়া, আমি? হ্যাঁ, তুমি যদি করে দাও তো কি অসুবিধা আছে? ঠিকই তো বলছে বৌমা, ও শপিং করে এসছে, ও হাঁপিয়ে গেছে। তুমি যদি ওর ঘরটা একটু পরিষ্কার করে দাও তাতে তোমার কি যায় আসবে? নাও তাড়াতাড়ি করে ওর ঘরটা ঝাড় দিয়ে দাও, আর ফিনাইল হলে ঘরটা একটু পুছেও দেবে। ঠিক আছে মা। সোনিয়ার নিজের টাকা পয়সা আর নিজের রূপের জন্য খুব অহংকার ছিল, আর অপরদিকে রিমি ছিল খুব ভালো মনের মেয়ে। কিন্তু তার এই ভালোটা ওর শাশুড়ি কখনোই দেখতে পারত না, আর সবসময় তাকে আজে বাজে কথা বলতো। একদিন যখন সোনিয়া সেজেগুজে সিনেমা দেখতে যাচ্ছিল, তখন রিমি বলল, সোনিয়া, আমি অনেকদিন ধরে কোথাও বাইরে ঘুরতে যাইনি, সিনেমা হলে তো কোনোদিনই যাইনি। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি নিজেকে কোনোদিন দেখেছ? যা তোমার চেহারা, আর না আছে তোমার ড্রেসিং সেন্স। তোমাকে যদি আমি সাথে করে নিয়ে যাই, আমার যা ইনসাল্ট হবে সে তো বলার নেই। তাই তুমি যা করছো সেটাই করো, এই বাড়ির কাজ, বুঝলে? সোনিয়ার চিৎকার শুনে বিমলাও ওখানে চলে আসে। কি হয়েছে? আমার বড়লোক বউ এত রেগে গেছে কেন? এরপর সোনিয়া বিমলাকে সব কথাই বলে, যা শুনে বিমলারও খুব রাগ হয়ে যায়। তোর সাহস কি করে হয় ছোট বৌমাকে এসব কথা বলার? নিজের কালো চেহারাটা কোনোদিন দেখেছিস? কোন কুক্ষণে যে আমি তোকে ঘরের বউ করে এনেছিলাম। যা ঘরে যা, দিয়ে সব নিজের কাজ কর। সিনেমা দেখতে যাবে, অপয়া কোথাকার। বড় বৌমা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল, গিয়ে ঘরের কাজ করতে শুরু করলো। কালো বড় বৌমার সাথে সবসময় এরকমই হতো। এইভাবে বেশ কিছুদিন সময় চলে গেল। এরপরে দুই বৌমারই জন্মদিন এলো। ওদের দুজনেরই একই দিনে জন্মদিন ছিল। বিমলা ছোট বউর জন্য দামি শাড়ি নিয়ে এলো। এই নাও ছোট বৌমা, তোমার এই বাড়িতে প্রথম জন্মদিন তো, তুমি এই শাড়িটাই পরে নিও, কেমন? এই শাড়ি মা? কেন, এটা তোমার পছন্দ হলো না বুঝি? এই শুনে সোনিয়া একটু মুখ বাঁকিয়ে বলল, না, ঠিকই আছে, অতটা খারাপ নয়। তবে বিয়ের পর এটাই তো আমার প্রথম বার্থডে, তাই আমার বাবা অর্ডার দিয়ে আমার জন্য একটা রূপোর স্যুট বানিয়েছে, একজন নামি দামি ফ্যাশন ডিজাইনারকে দিয়ে। তাই আমি আমার জন্মদিনে ওটাই পরব। কি, রূপো দিয়ে তৈরি স্যুট? ওই স্যুট পরলে তো আমার বৌমাকে একেবারে ডানাকাটা পরি লাগবে। ঘরের কাজ করতে করতে রিমি ওদের সব কথাই শুনল, আর রিমির খারাপ লাগলো যে তার শাশুড়ি ওর জন্য কিছুই আনেনি। জন্মদিন তো আমারও মা, কিন্তু তুমি তো আমার জন্য কিছুই নিয়ে এলে না। একটা সস্তা স্যুট নিয়ে এলেও তো আমার ভালো লাগতো, তাই না? এই কাল্লু বেহায়া কোথাকার, আমি কতবার বলেছি না, তুই শুধু নামেই এবাড়ির বউ, কিন্তু আসলে তুই এবাড়ির কাজের লোক। আহা, মহারানী স্যুট চাই, ওর বাবা যেন আমাকে সিন্দুক ভরে টাকা পাঠিয়ে দিয়েছে। আর একটা কথা, তুই সবসময় না নিজের সাথে আমার কম্পেয়ার করবি না। আর শোন, আমার জন্মদিনে মা অনেক লোককে ইনভাইট করেছে, তাই বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে দিয়ে নানা রকম খাবার টাবার বানিয়ে দিয়ে তুই এখান থেকে চলে যাবি। কারণ আমার ফ্রেন্ডরা যাতে জানতে না পারে তোর মতো কাল্লু আর গরিব আমার যা। ওই দিন রিমি খুব কাঁদল। ওর হাজবেন্ড অন্য শহরে চাকরি করতে গেছিল বলে ওর হয়ে বলার কেউ ছিল না। পরের দিন সকালে উঠে ও সারা বাড়ি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দেয়, তারপরে রান্নাঘরে গিয়ে নানা রকম সুস্বাদু খাবার বানাতে থাকে। নিজের জন্মদিনে সোনিয়া তার বাবার দেওয়া রূপোর স্যুট পরে খুব সুন্দর করে সেজে রেডি হয়ে যায়, আর অন্যদিকে রিমি পুরনো শাড়ি পরেই থেকে যায়। আরে বাহ, আমার বৌমাকে তো রূপোর স্যুট পরে একেবারে চাঁদের টুকরোর মতো লাগছে। থু, কারণ নজর না লাগে। ও আমার প্রাণের টুকরো বৌমা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ মা। আর তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? যাও, তুমি এখান থেকে চলে যাও, এখন আর তোমাকে দরকার নেই।
যখন পার্টি শেষ হয়ে যাবে তখন এসে আবার সব পরিষ্কারের কাজ করবে। এরপর রিমি নিজের কপালকে দোষ দিতে দিতে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর জঙ্গলে গিয়ে পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে বসে যায়। আমার কালো আর গরিব হওয়ার জন্য আমার শাশুড়ি আর আমার ছোট যা আমাকে কত কথাই না শোনায়। যখন ও এসব কেঁদে কেঁদে বলছিল তখন হঠাৎ ওর চোখ গেল একটা চোরাবালির মধ্যে ফেসে থাকা খরগোশের ওপর, যে প্রায় ডুবতেই বসেছিল। আরে এ কি, ও তো প্রায় ডুবেই যাবে, আমাকে যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। রিমি তাড়াতাড়ি গিয়ে ওই খরগোশকে বাঁচাবার চেষ্টা করে এবং ওকে বাঁচিয়েও দেয়। আর হঠাৎই ওর পা পিছলে যায় আর ও নিজেই ওই চোরাবালির মধ্যে পড়ে যায়। বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। তখনই চোরাবালির কাছের একটা গাছ থেকে একটা সোনালী রঙের স্যুট এসে রিমির গায়ে পড়ে। আর ওই স্যুটটা যথেষ্ট মজবুত ছিল আর ওটা ধরে রিমি চোরাবালি থেকে বাইরে বেরিয়ে আসে। আর তখনই হঠাৎ স্যুটটা বলে উঠল, আজকের পর আর তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না। তুমি অনেক ভালো মানুষ। তুমি নিজের জীবন বিপদে ফেলে ওই খরগোশটার জীবন বাঁচাতে গেলে। আরে এটা আবার কি, তুমি তো কথা বলছো, এটা কিরকম চমৎকার হলো। হ্যাঁ, আমি এক সোনার জাদুর স্যুট। আমি পরিলোক থেকে এই লোকে এসে এই গাছের ওপরই আটকে পড়েছিলাম। আর আমি তখনই মুক্তি পাব যখন কোনো সৎ ব্যক্তি আমাকে ধারণ করবে। এসো, আমাকে তুমি ধারণ করো। ওর ওই কথা শুনে রিমি ওই স্যুটটা পরে নেয় আর তার সাথে সাথেই ও খুব সুন্দরী হয়ে ওঠে। এই দেখে রিমি খুব খুশি হয় আর ও ওই সোনার ড্রেসটা পরেই ওর ছোট জায়ের জন্মদিনের পার্টিতে যায়, যেখানে সবাই ওকে দেখে অবাক হয়ে যায়। তুই তুই এ কি, তুমি সোনার ড্রেস পরে এসেছো আর তুই এত সুন্দরী কি করে হলি? এরপর রিমি সবাইকে সব কথা জানালে সব শুনে সোনিয়া খুব রেগে যায়। এরপর রিমি ওই জাদুর সোনার স্যুটের সাহায্যে নিজের একটা বিলাসবহুল বাড়ি বানিয়ে নেয় আর নিজের স্বামীর সাথে সুখে বাস করতে থাকে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।